নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। ফাইনাল ম্যাচ চলছে, একদম শেষ পর্যায়ে প্রথম ইনিংসের ব্যাট করছে নিউজিল্যান্ড। টসে জিতে কিন্তু আজকে ব্যাটিং নিয়েছে, আপনারা প্রত্যেকে জানেন। ফাইনালে, মেগা ফাইনালে প্রথমে ব্যাট করছে। এখনো পর্যন্ত একটা বল খেলা বাকি আছে। নিউজিল্যান্ড প্রায় 250 করে ফেলেছে, 7 উইকেটে 250 প্রায় স্কোর। মাইকেল ব্রেসওয়েল এখনো পর্যন্ত 49-38 বলে 2 6 মেরেছে। এখনো পর্যন্ত 2 6, 3 4 অনবদ্য ইনিংস মাইকেল ব্রেসওয়েলের। এবং আমরা এই রান যে হলো 250 ক্রস করলো আলটিমেটলি নিউজিল্যান্ড, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। কেন? কারণ প্রথম থেকে কিন্তু খুব টাইটেন বোলিং, বিশেষ করে রচিন রবীন্দ্রা, যে কিন্তু নিউজিল্যান্ডের স্টলওয়ার্ড ব্যাটিং লাইন আপে বলা যায়, এবং কেন উইলিয়ামসন দুজনেই কিন্তু খুব চিপলি আউট হয়ে গেছিল। আজকে কুলদীপ যাদব প্রথম বলেই রচিন রবীন্দ্রকে কিন্তু বোল্ড করেছিল, যদি আপনারা দেখে থাকেন খেলা। এবং তারপরে নিউজিল্যান্ড কিন্তু অনেকটা রিকভার করে স্লো টার্নিং ট্র্যাক আমরা মনে করছি, আমরা ডিসকাশনে আসবো। 251 ইজ আ ভেরি গুড টোটাল, আমার মনে হয় যথেষ্ট রেসপেক্টেবল টোটাল এই ট্র্যাকে। রিমিক আমার সঙ্গে আছে, রিমিক মাঝি। রিমিক খুব আপসেট, কারণ ব্যক্তিগতভাবে আমি ম্যাচের আগে ওর সাথে কথা বলছিলাম, ম্যাচ চলাকালীন। 250 কিন্তু হওয়ার কথা ছিল না। এবং কেন হলো 250? স্বামী ভীষণ এক্সপেন্সিভ, 9 ওভারে 74 রান দিয়েছে, 9 ওভারে 74 রান। হার্দিক পান্ডিয়াও কিন্তু 3 ওভারে 30 রান দিয়েছে। কিন্তু স্পিনাররা কিন্তু আজ অনেক রেস্ট্রিক্ট করেছে। এখন বড় প্রশ্ন, এই রান কি ইন্ডিয়াকে অ্যাডভান্টেজ জায়গায় যাবে? ইন্ডিয়া কি রান চেস করতে পারবে? রেমিক, প্রথমে তোমায় স্বাগত জানাবো। কিভাবে দেখছো 251 for 7? 251 252 টার্গেট। এই রানটা 220-25 বেশি হওয়ার কথাই ছিল না। একটা অপদার্থ বুদ্ধি, কিছু লাস্ট মুহূর্তে অতিরিক্ত কনফিডেন্স হয়ে গেলে যে হয় যা হয়, একটা জঘন্য লাস্ট 5 ওভার 7 ওভার একটা জঘন্য ক্যাপ্টেনের ডিসিশন। সেই জন্য এই রানটা 250 প্লাস করলো, নির্বুদ্ধিতার পরিচয়। তোমায় আমি একটা পরিসংখ্যান বলতে পারো, 250 রান তো করেছে, এই রানটা তো হবার কথাই নয়। এই উইকেটে 241 করেছিল পাকিস্তান, সেই রান তুলতে ইন্ডিয়াকে কালকা। শুধু তাই নয়, 250 কিন্তু আগের ম্যাচে নিউজিল্যান্ড ইন্ডিয়া করেছিল। এক্সাক্ট 249 ইন্ডিয়া করেছিল, আজকে 251 নিউজিল্যান্ড করেছে, 252 টার্গেট। আমি তাও ভারতকে ফেভারিট রাখবো, কিন্তু এই রান উঠবে কেন? কোথায় এটা রোহিত শর্মার ভুল। লাস্ট 45 ওভারে যে দলটা 200 করছে, সেই দলটা লাস্ট 5 ওভারে যাদের 6টা উইকেট পড়ে গেছে, সেই দলটা লাস্ট 5 ওভারে 50টা রান করছে 10 করে। বলি তোমাকে আমি এবার পরিসংখ্যান দিই কেন বলছি। আজকে যদি ম্যাচ হারে, তাহলে কিন্তু এই লাস্ট 5 ওভারের নির্বুদ্ধিতার জন্য কিন্তু ভারত নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। কেন বলছি কথাটা? তুমি একটু হিসাব করো। 4 স্পিনার, বরুণ চক্রবর্তী 10 ওভার বল করেছে, রবীন্দ্র জাদেজা 10 ওভার বল করেছে, কুলদীপ যাদব 10 ওভার বল করেছে, অক্ষর প্যাটেল 8 ওভার বল করেছে। তার মানে 4 জন স্পিনার মানে বল করেছে কত ওভার? 38 ওভার বল করেছে। রান দিয়েছে কত? 144টা রান দিয়েছে। উইকেট নিয়েছে কটা? 7টার মধ্যে 5টা উইকেট নিয়েছে। মানে 38 ওভারে 4 জন বোলার 38 ওভার বল করে 144 রান দিয়েছে। তুমি যদি যোগ করো যে বরুণ চক্রবর্তী 45 রান, কুলদীপ যাদব 85 রান, অক্ষর প্যাটেল হচ্ছে তোমার 20, 40 40 80 100 130 139 আর 5 144 রান। 38 ওভারে যারা 144 রান দিয়ে 5টা উইকেট নিল, সেখানে হার্দিক পান্ডিয়া তোমার 2 ওভারে রান দিয়েছিল কত? 19 রান দিয়েছিল। এবং সামি 8 ওভারে রান দিচ্ছে হচ্ছে 74 রান দিচ্ছে 1 উইকেটে। যখন আমরা জানি যে এই উইকেটে পেসাররা খুব একটা সুবিধে পাবে না, সেটা 4 স্পিনার প্রমাণ করে দিচ্ছে। তাহলে 2 ওভার অক্ষর প্যাটেলের ওভার যখন আরো 2টো ওভার বাকি ছিল, কেন তার পুরো 10 ওভার তাকে দিয়ে করানো হলো না? কেন হার্দিক পান্ডিয়াকে আনতে হলো? কেন মোহাম্মদ শামিকে আনতে হলো? আনতে তোমায় হতোই। দেখো, 4 জন বোলার 40 ওভার তারা করতো, 4টে স্পিনার। তুমি যখন দেখলে স্পিনার, তুমি রান রেট দেখো শান্তনু, আমি একদম টু দা পয়েন্ট কথা বলবো। রবীন্দ্র জাদেজা 30 রান দিয়েছে 10 ওভারে, 3 তার এভারেজ রেট, তোমার ইকোনমি রেট হচ্ছে 3। সেখানে অক্ষর প্যাটেল 3.62, 8 ওভারে মাত্র 29 রান দিয়েছে, উইকেট পায়নি। কুলদীপ যাদব 10 ওভারে 40 রান দিয়েছে, ইকোনমি রেট 4, 2টো উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী 10 ওভারে 45 রান দিয়েছে, 4.5। সেখানে 2 পেসার, তারা 104 রান দিয়েছে 10 ওভার। 4 জন স্পিনার 38 ওভারে রান দিয়েছে 144,
আর সেখানে দুজন পেসার 12 ওভার বল করে রান দিয়েছে 104, একটা উইকেট, তা ওরা পড়ে পাওয়া 14 রানার উইকেট। স্বামী যে উইকেটটা পেলো লাস্টে সেটা পড়ে পাওয়া 14 রানার উইকেট ছাড়া কিচ্ছু নয়, যেটা তোমার ড্যারেল মিচেলের ঠিক আছে, ওটা গিফটেড। কিন্তু রিমিকে একটু ইন্টারাপ্ট করে বলি, আজ কিন্তু নিউজিল্যান্ড প্রথম দিকে যেভাবে মানে শুরু করেছিল, অবশ্যই রাচিন রবীন্দ্র এখন এই মুহূর্তে ফর্মে আছে, কিন্তু তার উইকেটটা পড়ার পরও হ্যাটস অফ টু ড্যারেল মিচেল 63 রান করেছে, গ্লেন ফিলিপসও খুব ভালো ব্যাট করেছে 34 রান, এবং লাস্টে মাইকেল ব্রেসওয়েল কিন্তু খুব ভালো ইনিংস করেছে 53, যেটা রিমিক বললো খুব ইম্পর্টেন্ট। এই যে লাস্ট 5 ওভারে 51 রান, এটাই কি ডিফারেন্স করে দেবে? 100 বার দিতে পারে, 100 বার। আমি তো বলছি এই রানটা 220-তে আটকে যাওয়ার কথা। যেভাবে আজকে চারজন স্পিনার বলে, এটা বলবো রোহিত শর্মার নির্বুদ্ধিতা, এবং রোহিত শর্মা কেন এই ডিসিশন নিল সেটা রোহিত শর্মাই বলতে পারবেন, যে আমার একটা স্পিনারের 2 ওভার বাকি রয়েছে, সেই স্পিনারটা 8 ওভার বল করেছে, 8 ওভার বল করে 29টা রান দিয়েছে, উইকেট পায়নি, তাহলে আমি সেই স্পিনারটাকে কেন ইউটিলাইজ করবো না? একদম। তার 2 ওভার আমি কেন বাঁচিয়ে রাখবো? একদম একদম একদম। হার্দিক পান্ডিয়াকে তুমি আনছো যে 2 ওভারে 19 রান দিয়েছে, মোহাম্মদ শামি 8, আমার তো মোহাম্মদ শামির ফিটনেস নিয়ে এবার প্রশ্ন উঠছে। আগের দিন অস্ট্রেলিয়ার ম্যাচে স্মিথের উইকেটটা পেয়েছিল, ফুল টস বলছিল, স্পিন লাইন মিস করেছে বলা হয়েছে, এখানে স্বামীর কোনো কৃতিত্ব নেই। আজকে একটা ফ্রন্ট লাইন পেসার সে 9 ওভার বল করে 74 রান দিচ্ছে, হতেই পারে 8-এর বেশি, হতেই পারে শান্তনু, হতেই পারে খারাপ ফর্ম একটা প্লেয়ারের, যেতেই পারে, কিন্তু মোহাম্মদ শামির মতো বোলারের কাছ থেকে এটা এক্সপেক্টেড নয়। শুধু তাই নয়, কেন মোহাম্মদ শামির ফিটনেস নিয়ে আমি প্রশ্ন তুলছি, এই কারণে তুলছি, তুমি একটা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলছো, সেই ফাইনালে তুমি আগের দিন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2টো কটন বল মিস করেছো, হেডের কটন বল মিস করেছো, আজকে তুমি রাচিন রবীন্দ্র কটন বল মিস করলো, তারপরের ওভারে বরুণ চক্রবর্তী যখন বল চারখানা ক্যাচ ফেলেছে আজকে ইন্ডিয়ান টিম, শ্রেয়াস আইয়ার আবার রাচিনের ক্যাচ ফেললো, লাকি বলতে হবে যে রাচিন দাঁড়াতে পারে, এবং লাস্টে শুভমান গিলের ক্যাচ ফেলেছে। আলোচনা করেছিলাম শান্তনু, আমি বারবার বলেছিলাম রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ইন্ডিয়া কিন্তু সেটা করেছিল, কিন্তু এই 5 ওভারে 50 রান কিন্তু এর কিন্তু মূল্য কিন্তু চোকাতে হলে কিন্তু আমি অবাক হব না। কিন্তু রিমিক এখানে একটা প্রশ্ন আছে, ম্যাট হেনরি কিন্তু খেলছে না, আমরা গতকালকে ডিসকাশনেই বলেছিলাম আপনাদের, ম্যাট হেনরি খেলছে না, নেথন স্মিথ নতুন বোলার, আমরা নেথন স্মিথ টেস্টেড না, আমি দেখিনি আগে পার্সোনালি বলতে গেলে কিরকম বল করে, কিন্তু স্যান্টনার, গ্লেন ফিলিপস এবং রাচিন রবীন্দ্র কিন্তু বল করে স্পিন। স্যান্টনার ইজ আ ফুল টাইম স্পিনার, বাদবাকি দুজন কিন্তু পার্ট টাইম স্পিনার, কিন্তু উইকেট পেয়েছে। এই যে 51টা রান হলো 5 ওভারে 251, যে ট্র্যাক তুমি দেখলে, তুমি যেভাবে অ্যানালিসিস করে এসছো পুরো টুর্নামেন্টে আমাদের ডিসকাশনে, তোমার কি মনে হয় যে ইন্ডিয়াকে যথেষ্ট চ্যালেঞ্জিং টোটাল মনে হচ্ছে? 251 ইন্ডিয়ার যা ব্যাটিং লাইন আপ, ইন্ডিয়া এই উইকেটে খেলেছে, পাকিস্তানের বিরুদ্ধে 241 রান টার্গেট, 242 টার্গেট ছিল করেছে, আজকে 10টা রান বেশি, অসুবিধা হওয়ার কথা নয়, ভেরি মাচ গেটেবল। যা ইন্ডিয়ার যা ব্যাটিং লাইন আপ, ইন্ডিয়ার যা ব্যাটিং লাইন আপে যে ডেপ, তাতেই 252 রান তোলাটা ইন্ডিয়ার কাছে কোনো আবারও বলছি, যদি আমি আজকে সকালেও বলেছি, যখন আমরা আমাদের চ্যানেলে আমরা ট্রাইব টিভি বাংলা যখন চ্যাম্পিয়ন্স ম্যাচ শুরু হওয়ার কত আলোচনা করছিলাম, তখনও আমি বলেছি আজকে যদি ইন্ডিয়াকে জিততে হয় তাহলে কিন্তু রোহিত শর্মার ব্যাটে রান চাই। একদম। রোজ বিরাট কোহলি, রোজ শুভমান গিল বা রোজ কেএল রাহুল লাস্ট এসে ম্যাচ বাঁচিয়ে দেবে না। একদম। একটা দিন তারা ফেল করতে পারে, তুমি একজন ক্যাপ্টেন, তোমার ব্যাটে রান কোথায়? 4টে ম্যাচ হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তুমি আসছো ইরেসপন্সিবলের মতো শট খেলে উইকেটটা গিফট করে দিয়ে প্রত্যেক ম্যাচে তুমি চলে যাচ্ছ। আজকে কিন্তু খুব বড় চান্স, আমি পাকিস্তান ম্যাচ আমি বললাম ঠিক আছে, শাহিন আফ্রিদির ওই বলটা অসাধারণ বল ছিল রোহিত শর্মাকে যেটা বল করে, বাকি 3টে ম্যাচ তুমি বলো তো, বাকি 3টে ম্যাচে তো রোহিত শর্মা উইকেট গিফট করে এসেছে। একদম। রোহিত শর্মার যে সমালোচনা হচ্ছে, কেন সমালোচনা হবে না? কেন তুমি অক্সর প্যাটেলে 2টো ওভার কেন বাঁচিয়ে কি লাভ হলো? খুব ডিসাইডিং ফ্যাক্টর, 51টা রান লাস্ট, যে অক্সর প্যাটেল 8 ওভারে 29টা রান দিল, সেই অক্সর প্যাটেলে 2টো ওভারকে তুমি নষ্ট করলে, সেখানে তুমি আমি হার্দিক পান্ডিয়াকে আনলে, যে হার্দিক পান্ডিয়া 2 ওভারে 19 রান দিয়ে, তাহলে তোমার 3 ওভারে 30, তোমাকে 10টা ওভার শেষ করতে দিল। যখন তুমি দেখছো আমার স্পিনাররা এই উইকেটে সফল, তুমি এই উইকেটে 4টে ম্যাচ খেলেছো, তাহলে তুমি কেন যখন উইকেট পড়েছিল, যখন নিউজিল্যান্ড টিম প্রেসারে ছিল, তখন তুমি কেন হার্দিক পান্ডিয়াকে দিয়ে আরো 2টো ওভার করিয়ে নাওনি? একদমই। হার্দিক পান্ডিয়াকে তুমি এখানে নিয়ে এলে কেন? যখন মিচেল খেলছে, যখন ব্রেসওয়েল রয়েছে, তুমি তখন তাকে নিয়ে আসো, তারা সেট ব্যাটসম্যান। যখন পরপর উইকেট পড়েছিল নিউজিল্যান্ড, যখন প্রেসারে ছিল, তখন তুমি কেন হার্দিক পান্ডিয়াকে দিয়ে আরো 2 ওভার এক্সট্রা বল করিয়ে রাখো? একদমই। কেন অক্সর প্যাটেলে 2টো ওভার তুমি নষ্ট করলে, যে বোলারটা 8 ওভারে 29টা মাত্র রান দিয়েছে?
সেখানে 2 ওভারে 19 রান দিয়েছিল, লাস্ট ওভারে বল করতে 49 ওভারে বল করতে এসে 11টা রান দিল হার্দিক পান্ডিয়া। আর সামি তো ছেড়েই দাও, সে 9 ওভার বল করে 74টা রান দিয়েছে, মানে এটা পুরো আনএক্সপেক্টেড। আমি বলছি এই 5 ওভারে 51 রান, 5 ওভারে 46 ওভারের শুরুতে কিন্তু প্রথম বলেই কিন্তু 201 রান করেছিল, 200 ক্রস করে ফেলেছিল। তাহলে তুমি হিসাব করে দেখো, এই 26-27 বলে একটা দল 50টা রান তুলে দিল। যদি ম্যাচের ফলাফল অন্যরকম হয় তাহলে কিন্তু এটাই হবে ম্যাচের টার্নিং পয়েন্ট, এবং এর দায় নিতে হবে রোহিত শর্মার অধিনায়কত্বকে। রোহিত শর্মাকে দায় নিতে হবে, কেন সে অক্ষর প্যাটেলকে দিয়ে লাস্ট 2 ওভার করালো না। সে যখন দেখছে আমার পেসাররা এখানে উইকেট পাচ্ছে না, সামি উইকেট পাচ্ছে না, হার্দিক পান্ডিয়াকে 2 ওভার বল করিয়ে আমায় সরিয়ে নিতে হয়েছে, তাহলে যখন আমার তো এই 4 জন স্পিনার, আমি 40 ওভার আমার ধরা, কিন্তু যখন আমার 2 পেসার উইকেট পাচ্ছে না, তাহলে আমি যখন দলটা চাপে তখন তো আমি এদেরকে দিয়ে বলটা করিয়ে সেই গ্যাপটাকে ফিল আপ করে রাখতাম। একদম। এই উইকেটে স্পিনারদের খেলতে অসুবিধা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমি অক্ষর প্যাটেলের 2 ওভার নষ্ট করলাম, লাস্ট 5 ওভারে আমি রান দিলাম 50টা। কিন্তু এখানে আমার প্রশ্ন আছে, আজকে তুমি যেরকম বললে রোহিত শর্মাকে কিন্তু আজ খেলতেই হবে, রোহিত শর্মাকে খেলতেই হবে। রোজ অন্যের ভরসায় থাকলে তাহলে তার অধিনায়কত্ব করার দরকার নেই। একদম খুব স্ট্রেট কাট কথা বলছি। আমরা ভাবতে পারে আমি তো ওভার, এখানে যারা আপনারা দেখছেন এই অনুষ্ঠান দেখছেন, রোহিত শর্মা একই মত হবে হয়তো। আমি জানি না আজকে রোহিত শর্মা যদি ইন্ডিয়া, আমরা সবাই চাই, গোটা দেশ চাই যে আজকে ইন্ডিয়ার হাতে, রোহিত শর্মার হাতে ট্রফি উঠুক, ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতুক, কিন্তু যদি অন্যতা হয় তাহলে কিন্তু রোহিত শর্মার আর ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ার কত দীর্ঘায়িত হবে আমার যথেষ্ট সন্দেহ। একটা বড় প্রশ্ন চিহ্ন থাকবে। তাও আমরা বলছি অ্যাডভান্টেজ ভারত। কেন বলছি অ্যাডভান্টেজ ভারত? কারণ আজকে নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ কিন্তু কম্পারেটিভলি একটু দুর্বল, যেহেতু নেথান স্মিথ নতুন, ম্যাট হেনরিকে নিয়ে এত কিছু 5 উইকেট নিয়েছিল আগের ম্যাচে, এবং এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব সম্ভাব্যতা হাইয়েস্ট উইকেট টেকার ম্যাট হেনরি হবে হয়তো, যদিও আমরা 100% আমি শিওর নই, কিন্তু ম্যাট হেনরি মোস্ট প্রবাবলি এই মুহূর্তে টপ উইকেট টেকার, আজ কিন্তু সে খেলছে না। সেই ক্ষেত্রে রিমিক, নেথান স্মিথ এবং কাইল জ্যামিসন দুজন সিমার, তারপর আসছে গ্লেন ফিলিপস, এবং তারপর ব্রেসওয়েল, তারপরে স্যান্টনার। আর তোমার কি মনে হয় এই বোলিং লাইন আপ, বিশেষ করে যে ধরনের স্পিন দেখলাম আমরা পিছে, নিউজিল্যান্ডের যা বোলিং লাইন আপ, স্যান্টনার বাদ দিয়ে আর রচিন রবীন্দ্রাকে যদি নিউজিল্যান্ড ডেফিনেটলি বল করাবে, ইন্ডিয়াকে ধরে খেলতে হবে মিডল অর্ডার, কি মনে হয়? শুরুটা ভালো করতে হবে। আমি একটা কথা বারবার শান্তনু বলছি, রোজ কিন্তু বিরাট কোহলি ওই রকম ইনিংস খেলবে না, 84 রান 100 রানের ইনিংস খেলবে না। ওকে রোজ কেএল রাহুল আসতে ঠান্ডা মাথায় থেকে ম্যাচটা বার করে আনবে না, তারা ব্যর্থ হতেই পারে। একদমই। আমার বক্তব্য হচ্ছে গত 2 ম্যাচে শুভমান গিলের ব্যাটে রান নেই। অস্ট্রেলিয়া ম্যাচে সে ব্যর্থ হয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটাতেও সে ব্যর্থ হয়েছে। একদমই। শুভমান গিল, রোহিত শর্মাকে কি আজকে কিন্তু শুরুটা করতে হবে, এবং মিনিমাম ওপেনিং জুটিকে আমি বলছি যদি এই ম্যাচকে খুব সহজে জিততে হয় টেনশন ফ্রি ভাবে, তাহলে শুভমান গিল এবং অবশ্যই রোহিত শর্মাকে কিন্তু শুরুটা কিন্তু দুরন্ত করতে হবে, এবং অন্তত এই ওপেনিং জুটিকে 10 থেকে 12 ওভার মিনিমাম উইকেটে থাকতে হবে, এবং 10 থেকে 12 ওভার থেকে অন্তত 60-65 রান তুলতে হবে। শুধু তাই নয়, যদি তারা 20 ওভার, এই জুটিটা যদি 15-20 ওভার অবধি টিকে যায়, তাহলে এই ম্যাচ বার করা বা 2013 সালের পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের ফাইনাল চ্যাম্পিয়ন হওয়া কেউ আটকাতে পারবে না, এবং সেই সঙ্গে 2000 সালের বদলাটাও নেওয়া হয়ে যাবে। বেশ, সেখানে নিউজিল্যান্ডের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত তোমার? কারণ 251 যেভাবে তারা শুরু করেছিল, 251 শান্তনু খুব কম্পিটিটিভ টোটাল, নো ডাউট। এই বিশেষ করে দুবাইতে এই উইকেটে 251 নিয়ে লড়াই করা যায়। একদমই। ঠিক আছে, নিউজিল্যান্ডকে যেটা করতে হবে, একটাই অস্ত্র, শুরুতে উইকেট ফেলতে হবে। এবং ইন্ডিয়ার যা ব্যাটিং লাইন আপ তুমি দেখেছো আগের দিনে, বিরাট কোহলির ইনিংসটা, সে 84টা রান করেছিল, তার মধ্যে 50টা মাত্র 5টা 4 মেরেছিল, সে 5টা 4 মেরেছিল, এবং 56টা তার সিঙ্গেলস ছিল। রাইট, এই রানটাকে আটকাতে হবে। যখন ইন্ডিয়া এই উইকেটে সেকেন্ড ইনিংসে কিন্তু বেশি বাউন্ডারি আসবে না, কেন ইন্ডিয়াও চাইবে না বেশি ঝুঁকি নিতে, এবং খুব স্লো ট্র্যাক মনে হলো দেখে প্রথমে। আমার মনে হয় না যদি প্রথম দিকে একটা দুটো উইকেট পড়ে যায়, তাহলে কিন্তু বিরাট কোহলি কিন্তু আবার সেই তার নিজের জায়গায় স্টিক করবে সেই সিঙ্গেলসে। সেইখানটাই হচ্ছে নিউজিল্যান্ডের আসল চ্যালেঞ্জ। যদি তারা শুরুর দিকে ভারতের 2টো উইকেট ফেলে দিতে পারে, এবং যদি সিঙ্গেলসটা আটকে দিতে পারে, কেননা তুমি সবসময় মনে রাখবে যে 251 স্কোর তো শান্তনু, এটা তোমায় ধরে নিতে হবে এই স্কোরটা হচ্ছে 275।
হ্যাঁ একদমই, কেননা নিউজিল্যান্ডের ফিল্ডিং দুরন্ত, ওরা ফিল্ডিং এ অন্তত প্রতি ম্যাচে 15 থেকে 20টা রান সেভ দেয়। সেখানে ইন্ডিয়া 4খানা ক্যাচ ড্রপ করেছে আজকে, 4খানা, আজকে 4টে ক্যাচ। প্রতি ম্যাচে তুমি দেখো ক্যাচ ড্রপ হচ্ছে, প্রত্যেক ম্যাচে নিউজিল্যান্ড ম্যাচে ক্যাচ ড্রপ হয়েছে, অস্ট্রেলিয়া ম্যাচে ক্যাচ ড্রপ হয়েছে, আজকে ক্যাচ ড্রপ হয়েছে। আমরা বাংলাদেশের জাকির আলী ওই ক্যাচটা ফেলে দিয়েছিল বলে কেএল রাহুলের কত আমরা, সেখানে গ্লেন ফিলিপসের সেই ক্যাচ, সেখানে আমি বলছি ভারতের ভাগ্য ভালো, কিন্তু রোজ কিন্তু শান্তনু ভাগ্য সদায় হয় না। ট্রাভিস হেডের ক্যাচ ফেলেছিলে, তারপরে উইকেটটা অরুণ চক্রবর্তী নিয়েছে। আজকে রাচিনের ক্যাচ ফেলেছো, উইকেটটা নিয়ে নিয়েছে। একদমই। আমি আবারও বলছি যে সব ক্ষেত্রে প্রতিদিন একই সঙ্গে সবসময় গোটা দল ক্লিক করতে না হই পারে। আজকে কিন্তু তাই বারবার আমি জোর দিয়ে বলছি, আজকে কিন্তু রোহিত শর্মাকে কিন্তু প্রমাণ করতে হবে। এই বয়সে এসেও এত তার ভাস্ট এক্সপিরিয়েন্স, এত ওয়ানডে ম্যাচ খেলার পর, তারপরেও কিন্তু তার কিন্তু আজকে অগ্নি পরীক্ষা। কারণ আজকে কিন্তু সবাই চাইছে রোহিত শর্মা রান করুক, এবং যদি শুরুটা খারাপ হয় শান্তনু, তাহলে আমি তোমায় বললাম এই 252 মানে তুমি ধরে নাও এই রানটা 270 ধরে নাও তুমি, কেননা নিউজিল্যান্ডের ফিল্ডিং এতটাই শক্তিশালী, এবং ওরা যা ফিল্ডিং করে, ওরা ফিল্ডিংয়ে অন্তত প্রতি ম্যাচে 15 থেকে 20টা রান সেভ দিচ্ছে। একদমই। এরকম ইন ডেপথ অ্যানালিসিস কিন্তু আমরা প্রতি ম্যাচেই করে এসেছি। এবং কেন, আমি আরও একবার রিমিককে জিজ্ঞেস করবো, প্রেডিক্টর রিমিক, আপনারা অনেকে যারা সোশ্যাল মিডিয়া অনুষ্ঠান দেখে তারা বিভিন্ন রকম কমেন্ট করেন। আর টস নিয়ে কিন্তু রিমিক, আমরা অন্যটি অনুষ্ঠানে, আমার এক্স্যাক্টলি মনে আসছে না কোনটাতে, গতকাল না তার আগের দিন, টস নিয়ে কিন্তু আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম যে নিউজিল্যান্ড টসে জিতলে কি করা উচিত। তুমি বলেছিলে টসে জিতলে আর ভুল করবে না, ব্যাটিং নেবে। ব্যাটিংয়ে কিন্তু আজকে নিয়েছে, এবং এই পিচে যদি আমরা পিচ রিপোর্ট আপনারা দেখে থাকেন, সেখানে কিন্তু মোটামুটি 270 প্লাস ইজ আ রেসপেক্টেবল ইন আ ভেরি গুড টোটাল, যেরকম প্রেডিকশন আছে 250 to 270, সেক্ষেত্রে 251 যেটা রিমিক বললো যথেষ্ট চ্যালেঞ্জিং টোটাল। এখন দেখতে হবে ইন্ডিয়া কিরকম স্টার্ট করে, কম্পারেটিভলি একটু উইক বোলিং লাইন আপ টোটাল হলেও, কিন্তু ভারতের যা ব্যাটিং লাইন আপ, ভারতের ব্যাটিং এর যা শক্তি, তাতেই 252 রান নস্যি কিছু নয় একদমই। কিন্তু নিউজিল্যান্ডও কিন্তু ছাড়বে না, একদম ফাইনাল ম্যাচ। 2000 সাল ভুলে গেলে হবে না, সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি করেছিল, তারপরেও কিন্তু ক্রিস গেইলস একটা অসাধারণ ইনিংস খেলে ভারতের থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি কেড়ে নিয়ে গেছে। একদম সেই আমরা বারবার বলছি 2000 এর বদলা 2025-এ আমরা চাই না তার পুনরাবৃত্তি হোক। ক্রিস গেইলস 102 না 3 করেছিল, হ্যাঁ 100 সেঞ্চুরি করেছিল। আমি বলছি, আবারও বলছি, 251 রান 252 রান এটা কোনো টোটালি নয়। ভারতের যা ব্যাটিং এর শক্তি, 6 নম্বর 7 নম্বর 8 নম্বর অব্দি ব্যাটিং করতে পারে, ফলে 251 রান। আবারও বলছি একটা কথা, শুরুটা খুব ভালো করতে হবে, অন্তত 10 থেকে 12টা ওভার শুভমান গিল, রোহিত শর্মার কাছে উইকেটে থাকতে হবে, এবং তারপরে যদি এই ম্যাচ জেতাতে হয়, সব সময় জুনিয়রদের ঘাড়ে বন্দুক রাখলে হবে না। আবারও আমি একই কথা বলছি, গত 3 ম্যাচেও যে কথা বলেছি, আজকেও সেই কথা বলবো, রোহিত বিরাটের মধ্যে কাউকে একটা স্টে করতে হবে, উইকেটে থাকতে হবে শেষ পর্যন্ত, নাহলে কিন্তু এই ম্যাচ কিন্তু নিউজিল্যান্ড চাপের দিকে নিয়ে যাবে। তাহলে নিউজিল্যান্ডের লক্ষ্য হবে উইকেট, তুমি যেভাবে সিনপসিস করছো, প্রথম 10 ওভারের মধ্যে নিউজিল্যান্ডকে দুটো উইকেট মিনিমাম তুলতে হবে। কিন্তু ভারতের যা ব্যাটিং লাইন আপ, সেখানে সিঙ্গেলস আটকানোটা কিন্তু বড় চ্যালেঞ্জ। স্কোরবোর্ড তুমি যদি মন্থর করে দাও ভারতে, তুমি যদি সিঙ্গেলসটা আটকে দাও, আর নিউজিল্যান্ড এখানে কিন্তু যথেষ্ট দক্ষ, খুব ভালো গ্রাউন্ড ফিল্ডিং সাইড, একদম ওদের গ্রাউন্ড ফিল্ডিং এত ভালো। এবার যখনই তোমার রান আটকাবে, 251 মানে 5 করে রান রেট, 5 এর একটু সামান্য বেশি, রেট হচ্ছে 5.10 মতো। হ্যাঁ, যদি এই শর্ট রানটা আটকায়, প্রথম থেকে 2-3টে উইকেট পড়ে যায়, তাহলে কিন্তু আস্কিং রেট যত বাড়বে, তত কিন্তু প্লেয়ারদের ঘাড়ে মাথায় কিন্তু চাপ বাড়বে। সেই জন্য বলছি, শুরুর 10টা ওভার কিন্তু ভারতের জন্য ওই কাপ জয়, আর কাপ হবে কিনা, রোহিত শর্মার হাতে কাপ উঠবে কিনা, ওই শুরুর 10 থেকে 12টা ওভার কিন্তু ডিসাইড করে দেবে। সেই শুরুর 10 ওভারে যদি ইন্ডিয়া 58 বা 60 বা 55 পর নো লস থাকে, আমি বলবো ঠিক আছে। আমি বলছি উইকেটটা বাঁচাতে। ঠিক, নিউজিল্যান্ড কিন্তু সেরকমই শুরু করেছিল। তুমি যদি দেখো, ইয়াং এবং রাচিন রবীন্দ্র দুজনই কিন্তু খুব ভালো শুরু করেছিল, এবং আমার মনে আছে আমরা যখন দেখলাম প্রায় 1 ওভারে বোধহয় খুব সম্ভব শামির 14 রান নিয়েছিল, তাতে 6 ছিল, একটা 2টো 4 মেরেছিল। তারপরই প্রথম চেঞ্জে কুলদীপ যাদবের ফার্স্ট বলে বোল্ড হয়েছিল রাচিন রবীন্দ্র। সুতরাং ওদের 61 রানের মধ্যে 4টে উইকেট পড়ে গেছিল, একদম 61 রানের মধ্যে 4টে উইকেট পড়ে। তারপরে ড্যারেল মিচেল এবং গ্লেন ফিলিপস হাল ধরে, এবং দুজনে খুব ভালো একটা 45
না 47 রানে পার্টনারশিপ করে একদম। এবং তারপরে ইয়ান ব্রেসওয়েল নামে খেলাটা ধরে অ্যাকচুয়ালি একদম। কিন্তু সেখানে দেখো টপ অর্ডার বলতে গেলে লেথাম 57 রানের মতো একটা পার্টনারশিপ করেছিল। একদম লেথাম, তারপর তোমার মিডল অর্ডারে যে যারা খেলে তারা কিন্তু আজকে কমপ্লিটলি ফেলিয়ার। হ্যাঁ উইলিয়ামসন মেন স্টলওয়ার্ড ব্যাটিং এর বলে কিন্তু আমি রাচিনকে কুলদীপ যে বোলটা করেছে আজ, প্রথম বলে বোল্ড হয়েছে। এটা এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট বল আমি বলবো। অবশ্যই সাইন আফ্রিদির বলটাও থাকবে, রোহিত শর্মাকে যেটা বোল্ড করেছিল। কিন্তু আজকে দেখো কুলদীপ উইকেট পাচ্ছিল না, গত ম্যাচে কুলদীপ উইকেট পায়নি, আজকে কুলদীপ আজকে আমি বলছি তো তোমাকে এই 5 ওভার লাস্ট শেষ 5-6 ওভার আমাকে খুব না আমরা ভাবিনি 250 হবে হয়তো। আমার আপনারা একটাই প্রশ্ন, এই উত্তর আমি জানি না কোন যুক্তিতে রোহিত শর্মা কেন অক্ষর প্যাটেলের 10টা ওভার কমপ্লিট করালো না, 2 ওভার হাতে রেখে দিল কেন? সে তো জানতো যে আমার 4টে স্পিনার 40 ওভার বল করবে, বেশ কটি ইনজুরিও হয়েছে আজকে। 4টে স্পিনার আমার 40 ওভার বল করবে, অতএব আমাকে সামি আর হার্দিককে দিয়ে 10টা ওভার করাতে হবে। যখন এই আমি দেখলাম যে আমার 108 রানের মধ্যে 169 রানের মধ্যে 4-5টা উইকেট পরপরই 108 রানের মধ্যে যখন 4টে উইকেট পড়ে গেছে, সেই সময় আমি হার্দিককে বা সামিকে দিয়ে আরো কয়েকটা ওভার করিয়ে নিলাম, হয়তো তারা উইকেট তখন ওই চাপের মধ্যে সামি হার্দিক উইকেটও তুলে নিতে পারে। আর তারপরে স্বামীকে আজকে কিন্তু একটু আনফিট যদি আমি দেখতে দেখ আমার কাছে অপশন ছিল, আমি হার্দিককে দিয়ে আরো 2-3 ওভার করিয়ে নিতাম। যখন নিউজিল্যান্ড চাপে ছিল তখন নতুন ব্যাটসম্যান সেট হতে একটু সময় লাগতো, আমি তখন করিয়ে নিতাম। তারপরে যদি আমি দেখতাম যে আমার রবীন্দ্র জাদেজা 10 ওভার হয়ে গেছে, আমার বরুণ চক্রবর্তী 10 ওভার হয়ে গেছে, কুলদীপের হয়ে গেছে, অক্ষর প্যাটেল বল করতে এসছে, একটু মার খাচ্ছে, তখন আমি সামিকে আবার ফিরিয়ে আন। কিন্তু আমি লাস্ট 5 ওভারে 5টা ওভার আমি সামি আর হার্দিকের হাতে তুলে দিলাম, 4-5 ওভার, এবং সেখানে 50টা রান হয়ে গেল। একদম এটা আমি বলছি শান্তনু, এটা কিন্তু এটা একটা টার্নিং পয়েন্ট ম্যাচের। এই যদি 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 নেগেটিভ হয়, মূল্য আমি ঈশ্বরে খুব একটা বিশ্বাসী নই, তাও বলবো যে এর মূল্য যেন চোকাতে না হয় ভারতকে। না তাও আমরা বলছি অ্যাডভান্টেজ ভারত। অবশ্যই তুমি আমায় বলো, তাও আমরা বলবো অ্যাডভান্টেজ ভারত। 75% আমি এখনো ভারতকে এগিয়ে রাখছি, 70% আমি এগিয়ে রাখছি। আমি শেষ প্রশ্ন করতাম সেখানে। ওকে নাও রিমিক, যেটা তোমাকে আমি জিজ্ঞেস করবো, এই মুহূর্তে দুটো দলেরই আমি যদি ট্রাম্প কার্ড বলি, এখন মোটামুটি আমরা একটা অ্যানালিসিস করবো, দর্শকরাও প্রতি ম্যাচে আমরা করে থাকি। নিউজিল্যান্ডের ক্ষেত্রে ট্রাম্প কার্ড কে হতে পারে? যেমন স্পিনারদের মধ্যে আমরা প্রত্যেকে দেখেছি ইন্ডিয়ার ভালো বল করেছে এবং ভালো ইকোনমিক্যাল রেটে উইকেট পেয়েছে। নিউজিল্যান্ডের দিক থেকে তুমি যদি দেখো, রচিন রবীন্দ্রা এবং মিচেল স্যান্টনার, ট্রাম্প কার্ড এবং পাশাপাশি যদি ব্যাটিং লাইন আপ দেখো ইন্ডিয়ার, কার কাছ থেকে তুমি এক্সপেক্ট করছো আজকে কনসিস্টেন্সি? দেখো আমি বলছি স্পিনাররা কতটা কি করতে পারবে আমি বলতে পারবো না। স্যান্ডার কতটা কি করতে পারবে, বেসওয়েল কতটা কি করতে পারবে, বা রচিন রবীন্দ্রা, কারণ ইন্ডিয়ার স্পিনটা ভালো খেলে। ওকে আমি তোমায় বলছি তো, উইকেট গিফট করে না এলে কিন্তু না, তাও নিউজিল্যান্ড বোলারদের মধ্যে তুমি কাকে সমীহ করছো? আমি তাও তুমি যদি বলো একটু স্যান্টনারকে আমি একটু রাখবো, জেনুইন স্পিনার কিন্তু স্যান্টনার, এবং তার সঙ্গে ব্রেসওয়েলও কিন্তু যথেষ্ট ভালো বল করতে পারে। আর ব্যাটিংয়ে তুমি যদি বলো, আমি তো যার উপর কনফিডেন্স আছে তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে, দেখো এনিওয়ান ক্যান ম্যাচ উইনার। আচ্ছা যে কেউ হতে পারে, শুভমন গিলও হতে পারে, বিরাট কোহলি যে ফর্মে আছে, আমি জানি না পরপর 2টো ম্যাচে বিরাট রান পেয়েছে, আজকেও হয়তো সে চেষ্টা করবে দলকে জেতাতে, সে আজকেও চেষ্টা করবে। দেখো রানটা খুব বেশি নয়, আমি তো তোমায় বলছি প্রথম 10টা ওভার যদি রোহিত শুভমান একটু ঠিক করে খেলে দিয়ে আসতে পারে না, আবার বিরাট কোহলি শ্রেয়াস আইয়ার ঠান্ডা মাথায়, কেএল রাহুল ঠান্ডা মাথায় ম্যাচটা বাকি। হ্যাঁ একটা ভালো স্টার্ট খুব দরকার, খুব আমি বলছি তো প্রথম 10টা ওভারে যদি 55 পর নো লস থাকে, তুমি জানবে ইন্ডিয়া মানে অনেকটা নিউজিল্যান্ডের মতো কিন্তু একটা ভালো স্টার্ট করতে হবে এবং তারপর কনসিস্টেন্ট। আমি কারোর মতো বলছি না, আমি তোমায় বলছি যে আমি বলছি প্রথম 10 ওভারে 55 ফর নো লস। আমি সেই কারণে বললাম নিউজিল্যান্ডের ক্ষেত্রে তাই ছিল নো প্রায়। লস থাক, আমার কোনো অসুবিধা নেই। আমি বলছি না প্রথম 10 ওভারে তোমাকে 70-80 রান তুলতে হবে, আমার তো 300 রানের টার্গেট নয়, আমার তো 252 টার্গেট। প্রথম 10 ওভারে আমি বলছি 55 ফর নো লস থাকুক। তুমি দেখবে যদি 10 ওভারে 55 পর নো লস থাকে, তাহলে তুমি দেখবে ইন্ডিয়ার সেম, মানে তুমি পাওয়ার প্লেটা প্রথম পাওয়ার প্লেটা ইউজ করতে বলছো? প্রথম পাওয়ার প্লেটা ইউজ করো, করে ধীরে সুস্থে। বারবার বলছি রোহিত শর্মা আজকে একটু দায়িত্ব নিক, এক্সট্রা দিক। একটা ফাইনাল ম্যাচ, ক্যাপ্টেনের আজকে ক্যাপ্টেন রান করবে না তো কবে রান করবে? তুমি একটা দলের ওপেনিং ব্যাটসম্যান, তুমি দলের ক্যাপ্টেন, গোটা টুর্নামেন্টে তোমার একটা হাফ সেঞ্চুরি নেই, তোমার বাকি ব্যাটসম্যানদের যেখানে আছে। একদমই একদমই। শুভমন গিলের আছে, বিরাট কোহলির আছে, শ্রেয়াস আইয়ারও খুব ভালো ইনিংস খেলেছে,
KL রাহুল 2-3টে ম্যাচে অসাধারণ ইনিংস খেলে ঠান্ডা মাথায় ম্যাচটা বার করেছে। ক্যাপ্টেন্স নক কোথায়, ওয়্যার ইজ দ্য ক্যাপ্টেন, সবাই তো তাই জিজ্ঞেস করছে। একজন ওপেনিং ব্যাটসম্যান, তার গোটা টুর্নামেন্টে হাইয়েস্ট রান হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে 39 না। কিন্তু রিমিক, এখানে আমার একটা প্রশ্ন আছে, যখন আজকে রচিন রবীন্দ্রা এবং ইয়াং ইন্ডিয়ান সিমারদের প্রথম 10 ওভারে বোধহয় প্রায় 70-এর কাছাকাছি রান ছিল, প্রথম চেঞ্জ যে কুলদীপকে আনলো, প্রথম বলে রচিন রবীন্দ্রা বোল্ড হলো, তারপর থেকে কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ একটু শাটার্ড হলো, সেক্ষেত্রে এই চেঞ্জটাকে কিভাবে দেখছো? দেখো, আনতেই হতো। বাট ওয়াই নট বরুণ, ওয়াই কুলদীপ? এখানে তো তোমাকে দিতে হবে রোহিতকে। হ্যাঁ, না আমি বলছি তো, কুলদীপকে নিয়ে এসে তারপর পরই বরুণকে নিয়ে এসছে। বরুণ আসার পরেই কিন্তু উইকেটটা পড়লো, বরুণ এসেই কিন্তু উইকেটটা পড়লো, তুমি মনে করো। ফলে এবং এই যে উইকেটটা, আজকের যে উইকেটটা, সেটা কিন্তু গত অস্ট্রেলিয়া ম্যাচের উইকেটের থেকে বেশ ভালো বলছে ইন্ডিয়ান। আমি সকালবেলা দেখছিলাম, রোহিত শর্মা বলছিল, এবং এখন ইনিংসের ব্রেকেতেও বরুণ চক্রবর্তীও বলছে এটা আগের দিনের থেকে অনেক ভালো উইকেট। অ্যাকর্ডিং টু বরুণ চক্রবর্তী বলছে নাকি অস্ট্রেলিয়ার ম্যাচটাতে যে বল 262 করেছিল অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়ার উইকেটটাতে যে উইকেটটা খেলা হয়েছিল 262 করেছিল, রাইট? 264 না 63 না 264 মনে। যে অস্ট্রেলিয়া ম্যাচটাতে সেমিফাইনালে যে যতটা বল টার্ন করেছে, আজকে নাকি বল অতটা টার্ন করছে না, কিন্তু স্লো ট্র্যাক। বরুণ তাহলে নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা যেভাবে উইকেট দিয়েছে, বিশেষ করে আমরা যদি উইলিয়ামসনের কটন বলটা দেখি, বরুণ চক্রবর্তী যেটা বলেছে, বলছে যে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে যেরকম টার্ন ছিল, এখন সেরকম টার্ন নেই। উইকেটে যদি থাকতে পারে তাহলে এই ম্যাচ আরামসে বেরিয়ে, উইকেটে স্টে করলে রান আসবে ব্যাটে, কোনো সমস্যা হবে না। এটা বরুণ চক্রবর্তী বলছে, ইনিংস ব্রেকে বলেছে, রাইট, তাই তো? হ্যাঁ, ওকে, আমাদের সময় প্রায় শেষ রিমিক। এবং আরও একটা কথা আমি দেখো, আজকে এখন বরুণ চক্রবর্তী বলছে যে আমি পাওয়ার প্লে এবং ডেথ ওভারে বল করতে বেশি পছন্দ করি। আমার মনে হচ্ছে রোহিত শর্মার ক্যালকুলেশন আজকে একটু যেন কোথাও গন্ডগোল হলো। আমি প্রথমে একটু উত্তেজিত হয়ে গেছিলাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। একটা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, সেখানে লাস্ট 5 ওভারে 50টা 6 নম্বর 7 নম্বর ব্যাটসম্যান নেবে, সেখানে 50টা রান করে দেবে লাস্ট 4.5 ওভারে 5 ওভার। একদম রিমিক, আমরা একদম শেষ প্রান্তে। আমরা এখনো পর্যন্ত যেভাবে আমরা আপনার অ্যানালাইসিস করলাম, আজকে আমাদের শেষ অ্যানালাইসিস, চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের আনবিটেন চ্যাম্পিয়ন হোক ভারত, এবং সবাই চাই আজকে রাতে আমরা বলবো সেলিব্রেট করি, এটাই আমরা চাই। আমরা সেলিব্রেট করার জন্য প্রস্তুত রয়েছি এবং চাইছি, মনে প্রাণে চাইছি। আমরা চাই রোহিত শর্মা, যে দেখো যে স্ট্রেচারের ব্যাটসম্যান বিরাট কোহলি, আমি জানি না রোহিত শর্মা 2027-এর ওয়ার্ল্ড কাপ টিমে থাকবে কিনা, অতদিন ওয়ানডে খেলবে কিনা আমি জানি না। যেন একটা অলরেডি একটা ভাসতে শুরু করেছে বিশ্ব ক্রিকেটের, অল ইন্ডিয়া একটা কথা ঘোরাফেরা করছে, আজকে যদি চ্যাম্পিয়ন হয়ে যায় আজকেই হয়তো অবসরটা নিয়ে নিতে পারেন রোহিত শর্মা। এরকম একটা কথা শোনা যাচ্ছে। আবার মোহাম্মদ শামি বলছেন যে না, রোহিত শর্মা 2027 ওয়ার্ল্ড কাপ অবধি খেলবে। আমি জানি না থাকবে কিনা, তবে একটা উইনিং নোট আর একটা ট্রফি জিতে অবশ্যই রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা চাইবে বেশ একটা মধুরেণ সমাপয়েত হোক। ফলে আমরাও চাইছি একটা মধুরেণ সমাপয়েত হোক, কারণ যেভাবে 4টে ম্যাচ ইন্ডিয়া জিতেছে, আজকেও জিতুক, এবং আমরা চাকদে ইন্ডিয়া বলবো। একদম লাস্ট প্রশ্ন রিমিক, সব শোয়ের মতো প্রেডিকশন। আমি এখনো বলছি, আমি ইন্ডিয়াকে যা ব্যাটিং 60-40 না, আমি ইন্ডিয়াকে 65 থেকে 70% এগিয়ে রাখছি। 65 থেকে 70, 25 থেকে 30। এই 252 রান, এই মডার্ন ক্রিকেটে ইন্ডিয়ার যা ব্যাটিং স্ট্রেংথ, ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের যা ডেপথ, তাতে 252 রান মানে ভেরি মাচ গেটেবল। এবং যদি ঠিকঠাক খেলা হয়, আমি তোমায় বলছি 4 থেকে 5 ওভার বাকি থাকতে ইন্ডিয়া এই রানটা তুলে দিতে পারে। কিন্তু তার জন্য আবারও বলছি, মন্ত্র একটাই, কি করতে হবে, প্রথম 10 ওভারে কোনো উইকেট হারানো চলবে না, রোহিত শর্মাকে উইকেটে থাকতে হবে, রান করতে হবে, এবং বিরাট অ্যান্ড রোহিত শর্মার মধ্যে কাউকে একজনকে শেষ পর্যন্ত উইকেটে থাকতে হবে। তাহলে এই ম্যাচ কিন্তু আরামসে 46-47 ওভারে বেরিয়ে যাবে। বেশ, প্রেডিক্টর রেমিক, অনেক ধন্যবাদ। আমাদের এই শোতে কিন্তু রেমিক আমার সঙ্গে ছিল, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন কে হচ্ছে আমরা হয়তো কিছুক্ষণ, কয়েক ঘন্টার মধ্যেই জানতে পেরে যাবো। বাট অ্যাডভান্টেজ ভারত, এরকমই কিন্তু রিমিক প্রেডিক্ট করছে, আমারও প্রেডিকশন তাই। এখন দেখবার বিষয়, ভারত কি পারবে, রোহিত শর্মা কি পারবে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 দুবাইতে তার হাতে নিয়ে আমাদের প্রত্যেককে গর্বিত করতে। আমরা সেটাই আশা করব। অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য, আর অন্যান্য সব অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।